কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো। আচ্ছা, আমরা স্টার্ট করবো না একটু ওয়েট করবো? হ্যাঁ, সেটা একটা বিষয়। আচ্ছা, তাহলে একটা রেকর্ডার সুইচটা কি অন করো, বা আঁখি আছো? আঁখি, আচ্ছা তুমি ঠিক আছে। আর আমার মনে হয় আমরা স্টার্ট করে দিই, হ্যাঁ। বিসমিল্লাহ। স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা দেখো তো। স্ক্রিন দেখা যাচ্ছে? So today basically we are going to start the topic supply chain management. Last class we had a discussion, তোমাদের মনে থাকার কথা, আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম। কি নিয়ে ডিসকাস করেছিলাম লাস্ট ক্লাসে? ইআরপি, তাই না? আজকে আমরা স্টার্ট করবো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট দিয়ে, এবং একই সাথে আমরা সিআরএম বা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট, এই তিনটা টপিকস নিয়ে আমরা ডিসকাস করব। লেটস স্টার্ট উইথ দ্য সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা কি? আসলে এটা একটা বিজনেস অর্গানাইজেশনের জন্য ওয়াই ইট ইজ নিডেড, কেন এটা প্রয়োজন, অথবা এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের কি ধরনের মেরিটস আছে বা কি ধরনের ডিমেরিটস আছে, এই টপিকসগুলো নিয়ে আমরা ডিসকাস করব। মূলত আজকে তিনটা টপিকস আছে। একটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, দ্বিতীয়টা হচ্ছে আমাদের কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। সবগুলোর আমরা দেখবো যে আসলে ডেফিনেশনগুলো, ওয়াই সাপ্লাই চেইন সরি কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট ইজ নিডেড, মেরিটস অ্যান্ড ডিমেরিটস। তার সঙ্গে আমরা স্লাইডে ফিরে যাই। So straight start from the supply chain management. You can see the screen. Supply chain management. Basically, the supply chain management is very important for the business organization, right? So supply chain management is close linkage and coordination of activities involved in buying, making, and moving a product. অর্থাৎ বিজনেসের সাথে রিলেটেড, বিজনেস অর্গানাইজেশনের সাথে রিলেটেড সবগুলোকে আসলে লিঙ্কেজ করা হচ্ছে টু দিস সিস্টেম। সাপ্লাই চ্যালেঞ্জমেন্ট বেসিক্যালি ইন্টিগ্রেট সাপ্লায়ার। এটা কাকে কাকে ইন্টিগ্রেট করছে? অনেকগুলো কম্পোনেন্টসকে ইন্টিগ্রেট করছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ইনক্লুডেড দ্য সাপ্লায়ার, ম্যানুফ্যাকচারার, ডিস্ট্রিবিউটর অ্যান্ড কাস্টমার্স, লজিস্টিক টাইম। এগুলো লজিস্টিক টাইমগুলোকে কীভাবে ইন্টিগ্রেট করতেছে এই সিস্টেমের মধ্যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের মাধ্যমে। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অলসো রিডিউসেস টাইম, রিডান্ডেন্ট এফোর্ট অ্যান্ড ইনভেন্টরি কস্ট। তার সুবিধাটা কি হচ্ছে? টাইমটাকে রিডিউস করে দিচ্ছে, রিডান্ডেন্ট এফোর্ট অ্যান্ড ইনভেন্টরি কস্টটাকেও রিডিউস করেছে বিকজ অফ দ্য সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। নেটওয়ার্ক অফ অর্গানাইজেশনস অ্যান্ড বিজনেস প্রসেসেস। Not only that, you can see the supply chain management can also help in procurement of materials. প্রকিউরমেন্টের ক্ষেত্রে আসলে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অনেক কন্ট্রিবিউশন আছে। ট্রান্সফরমেশন অফ র ম্যাটেরিয়াল ইনটু ইন্টারমিডিয়েট অ্যান্ড ফিনিশড প্রোডাক্ট। ট্রান্সফরমেশন অফ র ম্যাটেরিয়াল ট্রান্সফরমেশনের ক্ষেত্রে ইনটু ইন্টারমিডিয়েট অ্যান্ড ফিনিশড প্রোডাক্ট, সেই ক্ষেত্রে আসলে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট প্রকিউরমেন্ট ম্যাটেরিয়ালের ক্ষেত্রে সহায়তা করে থাকে। So those are the benefits of supply chain management. Supply chain management also help in distribution of the finished product to customer. কাস্টমারদের যে ফিনিশড প্রোডাক্টটা ডিস্ট্রিবিউট করার বিষয়ে কিন্তু এই ধরনের এসিএম প্রসেসটা কাজ করে। SCM also includes reserved logistics, returned item flow in the reverse direction from the buyer back to the seller. তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কিন্তু একটা বিজনেস অর্গানাইজেশন হিউজ কন্ট্রিবিউট করতেছে। শুধু কাস্টমার সাথে লিঙ্কেজ করছে, প্রোডাক্টটা ফিনিশ প্রোডাক্ট সেলের বা ডিস্ট্রিবিউটের জন্যই সহায়তা করতেছে না। কাস্টমার whenever they purchase the product, if they find out any difficulties or any problem, মানে কোনো প্রোডাক্টে যদি কোনো রকমের প্রবলেম থাকে, তাহলে কি হবে?
customer may not be satisfied, then he or she can return to the company again. তো সেই ক্ষেত্রেও কিন্তু এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা কাস্টমারদেরকে হেল্প করতেছে how to return the product to the system. So those are some information about the supply chain management. এখান থেকে আসলে কোশ্চেন আসে হোয়াট ইজ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এক্সপ্লেইন ইট ব্রিফলি, এইভাবে কোশ্চেন আসতে পারে। অথবা যদি আসে why the supply chain management are important for business organization, justify your logic. এই ধরনের ওয়াই দিয়ে যদি বলে তখন বলতে হবে যে কেন আমরা এই যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট যে কন্ট্রিবিউশনগুলো করতেছে, যে হেল্পটা করতেছে বিজনেস অর্গানাইজেশন, সেই পয়েন্টগুলোকে এখানে হাইলাইট করতে হবে। কাজেই এই ধরনের যদি কোনো কোশ্চেন আসে, আই এম শিওর ইউ ক্যান ম্যানেজ। পারবে না? Inshallah, sir. Inshallah. And now we are going to start just discuss about the some of the merits of the supply chain management. আসলে আমরা যে মেরিটস কি আছে বা এর মধ্যে কি ডিমেরিটস আছে সেটা নিয়ে একটু দেখি। দেখো, ইনফরমেশন ফ্রম সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেম হেল্পস ফার্মটাকে আসলে কিভাবে হেল্প করতেছে, এগুলো আসলে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কন্ট্রিবিউশন। এখান থেকে আমরা বলতে পারছি এর কি কি ধরনের ম্যারিটসগুলো আছে বা অ্যাডভান্টেজগুলো আছে। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ক্যান ডিসাইড when and what to produce, store and move. মানে এটাই একটা ডিসাইড করতে পারে কখন এবং what to produce, কি তৈরি করতে হবে, এই তৈরির পর প্রোডাক্টগুলো কোথায় যাবে, কোথায় স্টোর করতে হবে, স্টোর করার পর ওয়্যার হাউস থেকে কোথায় নিতে হবে, এটি কাস্টমারের কাছে যাবে না অন্য কোনো বিজনেস অর্গানাইজেশন যাবে নাকি কোনো রিটেইলারের কাছে যাবে, সেই সবগুলো ইনফরমেশনের সাথে রিলেটেড দ্য সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট র্যাপিডলি কমিউনিকেট অর্ডার্স, খুব দ্রুত কমিউনিকেট করতে পারতেছে whenever customers have placed the order. Customer relationship management also check the status of the order. একটা প্রোডাক্ট যখন তোমরা পারচেস করো এর অবস্থানটা কোথায়, স্ট্যাটাসটা কি। আমি কালকে বোধহয় আমি বলতেছিলাম যে যদি ফরেন কান্ট্রি থেকে আসে অথবা মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসতেছে, আজকে তারা ডেলিভারি দিল, তুমি 8 ঘন্টা পর অবজার্ভ করো যে সেটা কোথায়। অনলাইনে কিন্তু আমরা সার্চ দিয়ে উই ক্যান অবজার্ভ হোয়াটস দ্য স্ট্যাটাস অফ দ্য প্রোডাক্ট, হাউ ফার প্রোডাক্ট ফ্রম আওয়ার ডেস্টিনেশন, তাই না? অথবা বলতে 3 দিনের মধ্যে ডেলিভারি দিবে, 2 দিনের মাথায় তোমরা সিস্টেমে ঢুকে দেখতেছো হোয়াট ইজ দ্য স্ট্যাটাস অফ দ্য অর্ডার। কাজে এখানেও হেল্প কন্ট্রিবিউট করছে। চেক ইনভেন্টরি অ্যাভেলেবিলিটি and monitor inventory levels. Check inventory availability and also monitor inventory level. Inventory levelটা monitor করার মতো ability আছে কার সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট reduce inventory, transportation and warehousing cost. ট্র্যাক শিপমেন্টটা একটু আগে যে কথাটা বললাম যে শিপমেন্টটাকে ট্র্যাকিং করা যাচ্ছে কোন অবস্থানে প্রোডাক্টের অবস্থানটা। ইফ ইউ পারচেস এনি প্রোডাক্ট ফ্রম অ্যাব্রোড অর আদার সিটি অফ বাংলাদেশ। প্ল্যান প্রোডাকশন বেসড অন অ্যাকচুয়াল কাস্টমার ডিমান্ড। So those are some of the rapidly communicate changes in product design. So those are some of the benefits of the supply chain management. কাজে questions যদি আসে what are the merits or what are the advantages of the supply chain management, so I hope you can answer it properly. এখন আনসার কতটুকু দিবে it depends on the how many মানে বেসিক্যালি মার্কসের অবস্থানটা কি, কত মার্কস থাকতেছে সেই অনুযায়ী তোমাদের রাইট আপটা হবে। মার্কস বেশি থাকলে ডেফিনেটলি এটা বেশি লিখতে হবে, মার্কস কম থাকলে কম পয়েন্ট দিলেও চলবে। ক্লিয়ার? নেক্সটে যাব।
এবার আসো যে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। হোয়াট ইজ কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট বলতে পারো? এই কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টটা কাকে বলে? এনিওয়ান? সিআরএম। তুমি সব জায়গায় অনেক জায়গায় দেখো, তাই না? ব্যাংকের এটিএম বুথে গেলে দেখো উপরে লেখা আছে সিআরএম। এই সিআরএমটা কি? রেজাউল? স্যার ক্যাশ রিসাইকেলার মেশিন, এখানে টাকা জমা দেওয়া যায়, উইথড্র করা যায়। হ্যাঁ, আসলে কাস্টমার রিলেশনশিপটা কি? হ্যাঁ, এটা ঠিক আছে। নামটা থেকে আমরা বুঝতে পারছি কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, দ্যাট মিনস রিলেশনশিপ বিটুইন কাস্টমার। এখন এটা শুধুমাত্র ব্যাংকিং সেক্টরে তো এমন কোনো কথা নাই। এনি বিজনেস অর্গানাইজেশন ক্যান ডেভেলপ দ্য সিস্টেম, ডেভেলপ দ্য অ্যাপস ফর দ্য বেটারমেন্ট অফ দ্য কাস্টমার। কারণ যেহেতু বিজনেস অর্গানাইজেশন রিলেটেড কাস্টমার ইজ দ্য, কি বলবো, যে তারাই কিন্তু কি পয়েন্ট। কাস্টমার যদি মোর প্রোডাক্ট পারচেস করে, সেই ক্ষেত্রে রিটার্ন বা রেভিনিউটা মোর আসবে, তাই না? কাস্টমারকে স্যাটিসফাইড রাখার জন্য এই ধরনের কাস্টমার রিলেশনশিপ, এই ধরনের অ্যাপসগুলো ডেভেলপ করে বিভিন্ন বিজনেস অর্গানাইজেশনে। তাতে কি হচ্ছে, এই অ্যাপসের মাধ্যমে কাস্টমার যে কোনো ইনফরমেশন সহজেই একটা কোম্পানি কালেক্ট করতে পারতেছে। মনে করো আমরা তো সবসময় একটা কথা বলছি, এর আগে আমরা ডিসকাস করছি পজিটিভ বাইং এক্সপিরিয়েন্স, নেগেটিভ বাইং এক্সপিরিয়েন্স, তাই না? অলওয়েজ a business organization can keep concentration with the positive buying experience of the customers or the client, not the negative buying experience. কিন্তু নেগেটিভ বাইং এক্সপিরিয়েন্সটা যদি কারো থাকে কোনো ক্লায়েন্ট বা কাস্টমারের, সেখানে যদি তোমরা একটা অ্যাপস তৈরি করে দাও, যে ফিডব্যাক ফর্ম, তোমরা বলো না স্যার ফিডব্যাক ফর্ম, এরকম যদি একটা সিস্টেম থাকে, যদি এটা মোবাইলের মাধ্যমে অ্যাক্সেস করা যায়, অ্যান্ড্রয়েডের মাধ্যমে যদি অ্যাক্সেস করা যায়, কোম্পানি থেকে প্রোডাক্টটা পারচেস করার পর কিংবা সার্ভিসটা যদি প্রোডাক্টটা যদি ভালো না পায়, সার্ভিসটা যদি ভালো না পায়, ডিলিংসটা যদি ভালো না হয়, তাহলে সেরকম একটা মতামত দেওয়ার জন্য কোনো একটা অবস্থান, একটা প্ল্যাটফর্ম থাকে, কোনো একটা ফিডব্যাক ফর্ম থাকে সিস্টেমে, তাহলে কাস্টমার ইনস্ট্যান্টলি তোমাদেরকে ফিডব্যাকটা দিতে পারবে না? যদি সেই ফিডব্যাকটা দেয়, তাহলে হোয়াট উড বি দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য বিজনেস অর্গানাইজেশন? The business organization immediately take the actions, take the action and resolve the problem to make the customer satisfied. তাহলে এই যে সিআরএম এর মতো যদি অ্যাপস গুলো থাকে, তাহলে সুবিধাটা হচ্ছে ইনস্ট্যান্টলি আমরা কিন্তু আমাদের ফিডব্যাকটা পাচ্ছি। ফিডব্যাকটা যদি নেগেটিভ ইমপ্রেশন হয়, উই টেক দ্য ইনিশিয়েটিভ টু রিজলভ অ্যান্ড মেক হ্যাপি টু দ্য কাস্টমার। তার কারণটা হচ্ছে হ্যাপি কাস্টমার ক্যান কাম ব্যাক টু ইউর অর্গানাইজেশন টু পারচেজ দ্য প্রোডাক্ট ওয়ান্স এগেইন। নট অনলি দ্যাট, দোজ হ্যাপি কাস্টমার ক্যান স্প্রেড দ্য নেম অ্যান্ড ফেম অফ ইউর বিজনেস অর্গানাইজেশন। ইনডিরেক্টলি বিজনেস অর্গানাইজেশনের মার্কেটিং হচ্ছে, তাই না? কাজে এই যে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, যেটা আগে যখন অটোমেশন সিস্টেম টেকনোলজি যখন ছিল না, তখন তো এগুলো ম্যানুয়াল সিস্টেম আসতে ইট উইল টেক টাইম। হয়তো বা দেখা যেত যে একটা প্রবলেম রিজলভের আগেই নানান ধরনের ঘটনা ঘটে যেত, কিন্তু এখন কিন্তু ইনস্ট্যান্টলি ইউ ক্যান গেট ফাইন্ড আউট দ্য feedback, negative impression or the positive impression, whatever it is. If it is a negative impression, you have the you can take the immediately take the initiative to resolve. কাজে এই সিআরএম গুলো আসলে আমাদের সুবিধা যেটা করতেছে, একটা বিজনেস অর্গানাইজেশনকে, একটা ব্যাংকিং সেক্টরকে, একটা এডুকেশনাল ইনস্টিটিউশনসকে or other organizations helping to resolve their problem immediately what they are communicating with their client or the customer. এই জন্য এটাকে বলা হচ্ছে যে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। কোশ্চেন যদি আসে, হোয়াট ইজ why the CRM is important for the business organization, justify your logic. পারবে? ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ ম্যাম। আমি দুটা কোশ্চেন এখান থেকে বললাম, একটা হলো হোয়াট ইজ CRM, explain it briefly, আরেকটা বললাম why the CRM is important for business organization, justify your logic. ঠিক একইভাবে আমরা দেখবো যে সিআরএম এর কিন্তু কিছু ম্যারিটস আছে, কিছু ডিম্যারিটস আছে। ম্যারিটস অলরেডি তোমরা জেনে গেলা, যে আসলে কাস্টমারের সাথে রিলেশনশিপটাকে ইমপ্রুভ করাটাই হচ্ছে মেইন মোটো অ্যান্ড অবজেক্টিভ অফ দ্য বিজনেস অর্গানাইজেশন। তাহলে এটা একটা অ্যাডভান্টেজ, তাই না? আসো আমরা একটু দেখি এর অ্যাডভান্টেজে কি দেওয়া আছে।
তাহলে ডেফিনিশন গেল, আমরা পরে তোমরা একটু থরলি দেখো, আমি স্কিপ করে গেলাম। দেখো, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট প্রোভাইডস এন্ড টু এন্ড কাস্টমার কেয়ার। প্রথম বেনিফিটটা কি হচ্ছে, এই ধরনের সিস্টেম বা অ্যাপস যদি থাকে তাহলে কি হবে, এন্ড টু এন্ড কাস্টমার কেয়ার হবে না, অর্থাৎ অর্গানাইজেশন সরাসরি একটা কাস্টমারের ফিডব্যাক পাচ্ছে, whether that customer is staying in the city area, urban area or rural area, যে কোনো পেরিফেরিতে থাকুক না কেন, ইমিডিয়েটলি they can, organization can collect, get the feedback, তাই না? তার মানে এটা এন্ড টু এন্ড কমিউনিকেশন, অর্থাৎ সরাসরি কোম্পানি কানেক্ট করতেছে বা কমিউনিকেট করতে পারতেছে এন্ড ইউজার লেভেলের সাথে। এটা একটা অ্যাডভান্টেজ সিআরএম এর। এখন আসো যে আরো অ্যাডভান্টেজ দেওয়া আছে, provides a unfilled view of customer across the company, provides a unfilled view of customer across the company। তারপর দেখো যে consolidates customer data from multiple sources and provides analytical tools for answering question। আমরা এখানে এই ধরনের সিআরএম এর সাথে আনসারিং টুলসও কিন্তু এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা ইনক্লুড করে রাখতে পারি। হয়তো তার কোশ্চেন জিজ্ঞাসা করতেছে, তার সেগুলো করেসপন্ডিং আনসার অলরেডি সিস্টেমে আছে, ইমিডিয়েটলি সে আনসারগুলো দিচ্ছে। এই ধরনের হেল্প করতেছে কাস্টমারদেরকে। অ্যাজ এ রেজাল্ট দ্য কাস্টমার অ্যান্ড বিজনেস অর্গানাইজেশনের রিলেশনশিপটা ইমপ্রুভ করতেছে, অ্যান্ড কাস্টমার ক্যান more trust to the organization because of this type of the system like CRM। কাজেই এখানে আমরা যেটা দেখতেছি যে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, সেলস, মার্কেটিং, সার্ভিস সবগুলো একটা প্ল্যাটফর্মের ভিতরে আছে, সবগুলোর মধ্যে একটা লিয়াজু মেনটেন করতেছে, এবং অ্যাজ এ হোল যেটা দাঁড়াচ্ছে যে কাস্টমারের সাথে কোম্পানির রিলেশনশিপটা আসলে ইমপ্রুভ করতেছে বিকজ অফ দিস টাইপ অফ দ্য অ্যাপস, দিস টাইপ অফ দ্য সিস্টেম। এই ছিল আমাদের মোটামুটি সিআরএম। কাজে এখান থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ দ্য সিআরএম, এক্সপ্লেন ইট ব্রিফলি, or the merits of the CRM, hope you can answer it properly। লাস্ট যে টপিকটা আছে এই চ্যাপ্টারে, আর সামনে দেখি, দেখেন নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম, তাই না? নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম, আসলে নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমটা কাকে বলে তোমরা অলরেডি অবহিত। টেকনোলজি ডেভেলপমেন্টের সাথে সাথে এখন অনেক সময় আমরা নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম, আসলে এই নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমটা কি কেউ বলবে? নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম, জান্নাতুল, জান্নাত? হ্যাঁ ভালো, তুমি ভালো আছো? নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমটা কি? স্যার এটা নিয়ে আগে কখনো শুনিনি, বাট আমার মনে হয় এডুকেশন রিলেটেড কোনো কিছু সে ম্যানেজ করবে, এটা কিছু করতে পারে। আগে কখনো শুনোনি? শুনেছো? আমি বলতেছি না স্যার। আচ্ছা, আর কেউ কিছু? আমি রেজাল্ট? খেয়াল করতে পারছি না। আচ্ছা আমি বলতেছি, দাঁড়াও। যদি এক্সপ্লেইন করতেন কাইন্ডলি। আচ্ছা স্যার আমরা নলেজ যেগুলো শেয়ার করি একে অপরের সাথে, তারপর সেখান থেকে আরেকজন, মানে এইভাবেই নলেজ রেগুলার ভাবে মেবি। হ্যাঁ বলো বলো বলো, গো অ্যাহেড। স্যার এভাবে নলেজ গুলো মানে ট্রান্সফার হয়, তারপর হচ্ছে মানে একে অপরের সাথে শেয়ার করার কারণে আমাদের কিছু নলেজ ঘাটতি থাকলেও সেইটা আরো মানে পূর্ণ হয়, অ্যাকুরেট হয় আর কি সিস্টেমটা এরকম। আচ্ছা আচ্ছা, দ্যাট নলেজ ম্যানেজমেন্ট ডেফিনেটলি এটুকু বলতে পারতেছে যে নলেজটাকে ম্যানেজ করতেছে, নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এমডি সেক্টর নয় না, আমরা যে চারটা সেক্টর বলা,
সেক্টর বা এডুকেশন বা আরএমজি, হ্যাঁ, এই যে নলেজগুলো এই অটোমেশন সিস্টেম বা কম্পিউটারের আইডেন্টিফাই করা, সার্চ করা, সার্চ ইঞ্জিনের মাধ্যমে ভেরি ইজি। কিন্তু যখন টেকনোলজি ছিল না, তখন যদি বলা হতো যে জান্নাত হেলথ রিলেটেড যেতে হতো, হেলথ সেক্টরে যেতে হতো, যে ইনফরমেশন কালেক্ট করে নিয়ে আসা হতো। যদি আরেকজনকে রেজাল্টকে যদি বলা হয় যে তোমরা এগ্রিকালচার রিলেটেড ইনফরমেশন কালেক্ট আসতে হতো, বই থেকে কালেক্ট করতে হতো। কিন্তু এখন দেখো যে অটোমেশন বা টেকনোলজি থাকার ফলে কি হচ্ছে, সব ইনফরমেশন কিন্তু সিস্টেমে ভার্চুয়ালি অ্যাভেলেবেল না? তোমাদের যে ইনফরমেশন দরকার হচ্ছে তোমরা সার্চ ইঞ্জিনের মাধ্যমে সার্চ দিয়ে ইনফরমেশন নিয়ে আসতে পারো না? তাহলে মনে করি এগ্রিকালচার ইনফরমেশন চাচ্ছ, তাহলে কি করবা? তুমি এগ্রিকালচার দিয়ে কি পয়েন্টটা দিয়ে তোমার সার্চিংটা করতে হবে, করে তোমার রিলেভেন্ট ইনফরমেশন গুলোকে নিয়ে আসতেছো। কিন্তু যখন টেকনোলজি ছিল না, কম্পিউটার অ্যাডভান্স লেভেলে কম্পিউটার টেকনোলজি ছিল না, ওয়েব বেসড টেকনোলজি ছিল না, অ্যান্ড্রয়েড ছিল না, তখন কি এটা পসিবল ছিল টু ইজি ওয়ে টু কালেক্ট দ্য স্পেসিফিক ইনফরমেশন লাইক এগ্রিকালচার সেক্টর? তাই না? কাজেই টেকনোলজি ডেভেলপমেন্টের সাথে সাথে এখন আমি যেটাই বলি না কেন, জান্নাত যদি বলি তোমার ব্যাংকিং রিলেটেড ইনফরমেশন কালেক্ট করো, তোমার কালকে হয়তো প্রেজেন্টেশন আছে ব্যাংকে, তা তুমি কি করবা? তুমি কি নানানজনকে ফোন দিবা, বই পড়বা, তা করবা? কিছুই না। আমি সরাসরি নেটে ঢুকবা, নাকি ইন্টারনেটে ঢুকে সেই রিলেভেন্ট মানে কোথায় অলরেডি গ্যাদার্ড আছে ইন শর্ট ব্রিফলি, সেখানে আমি আসলে সার্চ করার চেষ্টা করব, রাইট, সেটা নিয়ে চেষ্টা করব। দ্যাটস গুড। তার মানে ইনফরমেশন গুলো এখন কিন্তু তোমাদের সব হাতের মুঠোয়। তোমার ব্যাংকিং সেক্টরের ইনফরমেশন লাগু, প্রয়োজন হোক এগ্রিকালচার কিংবা এডুকেশন, হোয়াট এভার ইট ইজ, সো ইউ ক্যান ইজিলি ফাইন্ড আউট ইউটিলাইজিং দ্য টেকনোলজি, রাইট? স্টেইং ইন ইউর হোম and prepare your presentation for the lecture. এই জন্য এটাকে বলা হচ্ছে নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। দ্য ইন্টারনেটের মাধ্যমে যে কোনো রকম ইনফরমেশন এখন উই আর কালেক্ট, ওয়েদার ইজ ফ্রম ন্যাশনাল লেভেল, দেশের ভিতর থেকেও কালেক্ট করতে পারতেছি, গ্লোবালিও কালেক্ট করা হচ্ছে, অল ওভার দ্য গ্লোব। মানে এত হাই পাওয়ারফুল টুলস ইন্টারনেটটা, যে কোনো নলেজকে আমরা উই ক্যান কালেক্ট ভেরি ইজিলি। আসলে আমরা আমাদের স্লাইডে দেখি কি বলতেছে। টাইটেলটাই হচ্ছে আমাদের নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে দেখো যে নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম কালেক্টস রিলেভেন্ট নলেজ। এই রিলেভেন্ট নলেজটা এগ্রিকালচারের নলেজ হতে পারে, আরএনজি সেক্টর নলেজ হতে পারে, এডুকেশন সেক্টর নলেজ হতে পারে, আদার সেক্টর নলেজ হতে পারে, and make it available wherever and whenever it is needed. যখনই প্রয়োজন তখনই আমরা কালেক্ট করতে পারতেছি, utilizing the internet. Any knowledge we can gather and we can find out and we can use it for the future plan. So knowledge management support business process and management decision. মানে এই নলেজ ম্যানেজমেন্টে কি করতেছে, আমরা যে বিজনেস অর্গানাইজেশন রান করতেছি, এটা রান করার জন্য এই যে প্রসেসটাকে সাপোর্ট করতেছে। কি কি জিনিস লাগতেছে, সেই আনুষঙ্গিক জিনিস ইনফরমেশন গুলোকে উই ক্যান ইজিলি ফাইন্ড আউট ফ্রম দ্য থ্রু দ্য ইন্টারনেট। অ্যান্ড ম্যানেজমেন্ট ডিসিশন, এই অর্গানাইজেশন ডিসিশন নেওয়ার জন্য যে ধরনের নলেজ বা ইনফরমেশন দরকার সেগুলোকে কালেক্ট করে আমরা প্রোভাইড করছি। অলসো লিঙ্ক দ্য ফার্ম টু এক্সটার্নাল রিসোর্সেস অফ নলেজ। শুধু সেটাই না, একটা অর্গানাইজেশন যে কথাটা বললাম, লিঙ্ক দ্য ফার্মটা অর্গানাইজেশনটাকে, বিজনেস অর্গানাইজেশনটাকে কি করতেছে, টু ফার্ম টু এক্সটার্নাল সোর্সেস অফ নলেজ, বাহিরের যে নলেজ ইয়েগুলো আছে, সোর্সগুলো আছে, তার সাথেও কানেক্ট করে দিচ্ছে বিকজ অফ দ্য ইন্টারনেট। দ্যাট ইজ পসিবল because of internet. Knowledge management system also support processes of acquiring, storing, distributing and applying knowledge. কাজেই নলেজ ম্যানেজমেন্ট মানে আমাদের বিজনেস অর্গানাইজেশনকে বিভিন্নভাবে আসলে হেল্প করতেছে। ইটস ইজি টু ফাইন্ড আউট দ্য এনি টাইপস অফ দ্য information.
তার কাজেই এখানে কোশ্চেন আসতে হবে হোয়াট ইজ নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম, এক্সপ্লেন ইট ব্রিফলি। আমার মনে হয় ইউ ক্যান আনসার ইট প্রপারলি। কারণ নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম বলতে যে প্রফেশনেই কাজ করে না কেন তাদের নিজস্ব কিছু নলেজ, ইনফরমেশন, ডেটা সোর্স থাকতে হবে, তাই না? তো সেইগুলি আসলে ইন্টারনেটের মাধ্যমে আমরা কালেক্ট করতে পারছি। আর আগে যখন ইন্টারনেট ছিল না তখন কিন্তু আমাদের লাইব্রেরির উপর ডিপেন্ডেন্ট আমরা ছিলাম, আমরা বইয়ের উপরে ডিপেন্ডেন্ট ছিলাম, তাই না? বিভিন্ন সোর্সের উপর ডিপেন্ডেন্ট ছিলাম, যে সোর্সগুলোতে আমাদের ফিজিক্যালি যে ইনফরমেশনগুলো কালেক্ট করে আনতে হতো। বাট আজকে বিকজ অফ দ্য টেকনোলজি, বিকজ অফ দ্য automation system, actually we can easily find out any knowledge, any information utilizing the internet. So কাজে এখানে এক্সাম্পল যেগুলো সেট করবা তোমার নিজের প্রফেশনের যে নলেজটা গ্যাদার করতেছো, হাউ ইউ ক্যান কালেক্ট, সো ইউ ক্যান সেট দ্য এক্সাম্পল if there is any questions on these topics. So questions can be raised from here. What is knowledge management system? Explain it briefly, right, for a particular business organization. পারবে না? পারবো স্যার। ওকে, আমার মনে হয় এখানে মোটামুটি আচ্ছা, আমাদের আর ছোট ছোট দুটো টপিকস বাকি আছে, আমরা একটু দেখি। এখানে ম্যানেজমেন্ট অপরচুনিটিস, আসলে আলটিমেটলি একটা ম্যানেজমেন্ট অপরচুনিটি আর একটা হলো ম্যানেজমেন্ট চ্যালেঞ্জেস। তাহলে এই যে এত কিছু ডিসকাস করলাম, করার পর যে আসলে এমআইএস থেকে আমাদের বিকজ অফ দ্য টেকনোলজি, বিকজ অফ দ্য সিআরএম এর কথা বলি, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের কথা বলি, আদার অটোমেশন সিস্টেমের কথা বলি, আসলে ম্যানেজমেন্ট পার্সপেক্টিভে আসলে আমাদের কি কি অপরচুনিটি আসলে আছে if we apply the MIS system, management information system. আর management information system is the automated system, তাই না? তাহলে ডেফিনেটলি এটা হিউজ অপরচুনিটি আছে। কি কি ধরনের অপরচুনিটি আছে তোমাদের মনে হয় if we apply information system in business organization or any other organization? MIS টা কোনোভাবে আমাদেরকে হেল্প করতেছে? করলে কি সেটা? আমরা শুরুতে একটা কথা বলছিলাম, তোমার মনে আছে? রেজাল্ট বলবে কিছু? স্যার এমআইএস আমাদের হেল্প করতেছে বিভিন্ন ডাটাগুলো স্টোর করে তারপর রিপোর্ট। তোমার ভয়েসটা খুব একটু কানেকশনটা দাও, ঠিক আছে কি? আচ্ছা, আর কেউ কিছু বলবে? আমাদের কি কি ধরনের অপরচুনিটি আছে ইনফরমেশন সিস্টেমে, আর কি কি ধরনের চ্যালেঞ্জ আছে ফর বাংলাদেশ পার্সপেক্টিভ? জান্নাত বলো। আপনার কথা কেটে কেটে আসতেছে। হ্যাঁ, না আমি শুনতে পারতেছি, বলো। এখন ঠিক মতো আসছে। ইনফরমেশন সিস্টেমে কি কি স্কোপ আছে আমাদের, হ্যাঁ, কি এটা কি জানতে চাচ্ছেন? অপরচুনিটি আছে আর কি কি ধরনের চ্যালেঞ্জ আছে ইনফরমেশন সিস্টেমের ক্ষেত্রে বা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের ক্ষেত্রে? আমি এমআইএস সম্পর্কে অনেক কিছু ডিসকাস করে আসলাম, তাই না? অবশ্যই এমআইএস যেহেতু এটা একটা সিস্টেম, অটোমেটেড বা কম্পিউটার বা টেকনোলজি বেসড সিস্টেম, এর কি কি ধরনের অপরচুনিটিস আছে ফর বাংলাদেশ পার্সপেক্টিভ, আর একই সাথে এটাও বলো যে কি ধরনের চ্যালেঞ্জ আছে। স্যার আমাদের যেটা মনে হয় আমার কাছে, যে আমাদের আসলে অনেক রিসোর্স আছে কিন্তু কোনো রিসোর্সই আসলে আমাদের অর্গানাইজড ওয়েতে না, সেগুলোর ইউজ কিভাবে করতে হবে রাইট, তা হচ্ছে সেগুলো ইউজ করে কিভাবে পলিসি বা গাইডলাইন বানালে সেটার বেস্ট ইউজ করা যাবে, এই জিনিসগুলো এখনো ওভাবে প্রপারলি অর্গানাইজড ওয়েতে নাই। তো রাইট, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা ইনফরমেশন সিস্টেম যদি আমরা অ্যাপ্লাই করি, সেগুলো যদি একটা স্ট্রাকচারের মধ্যে চলে আসে, আমাদের জুনিয়র লেভেল যারা আছে তারা যদি সেটা ফলো করে, আমরা গ্র্যাজুয়ালি 1 বছর 2 বছর পর আসলে গ্র্যাজুয়ালি কিছু বছর পরে আমরা এটার এফেক্টটা দেখতে পারবো। এক্স্যাক্টলি। সবকিছু
স্ট্রাকচার গুলোতে চললে, যেমন আপনি আজকে যে নলেজ শেয়ারের পয়েন্টের কথা বললেন, আমি হয়তো বা ডেটাটা পেয়ে যাচ্ছি ইজিলি কোথাও সার্চ করে, বাট কেউ না কেউ তো ফিল্ডে ভিজিট করে সেটা কালেক্ট করে আসে, তাই না? কিন্তু সে ডেফিনেটলি যদি ডেফিনেটলি সেটা তার কাজ শেষে তার ঘরের ভিতটার মধ্যেই সীমাবদ্ধ রাখতো, সেই জিনিসটাকে পাবলিক না করে দিত ফিউচার পারপাসে, এই জিনিসটা রাইট কিন্তু ওভাবে আসতো না যখন আমি বা আপনার যখন সার্চ করতাম। কিন্তু এই এক্স্যাক্টলি জিনিসটা একটা মেনটেন করা হচ্ছে যে না, আমি কাজ করে আসছি, পরবর্তী যারা এটা নিয়ে করবে তারাও যেন এটা ইউজ করে আরো এক্স্যাক্টলি ফাস্টার ওয়েতে সেটাকে ব্যবহার করতে পারে। তো এটা একটা প্যাটার্নে চলে আসে। তো এই ধরনের স্কোপ আছে এখন আমাদের অনেক। আর চ্যালেঞ্জেস যেটা বলতে পারি, এই আসলে এখন সবকিছুই, সেটা ডেটা হোক, ইনফরমেশন হোক, সবকিছু ভাস্ট হয়ে গেছে। রাইট এত জিনিসপত্র এগুলাকে আসলে ম্যানেজ করে নিয়ে আসাটাও অনেক সময় এবং অনেক মানে স্কিলেরও ব্যাপার একটা। এতটা এক্সপার্টাইজ লোক আছে কিনা এটাও একটা ফ্যাক্ট। যদি এক্সপার্ট হ্যান্ডে এগুলো হ্যান্ডেল না হয়, জিনিসগুলোর থেকে আসলে আউটপুটটা ওরকম বেস্ট আসবে না। এক্স্যাক্টলি হ্যাঁ, এক্স্যাক্টলি দেখা যাবে বছরের পর বছর এফোর্ট হয়তো দেওয়া হচ্ছে, বাট এক্সপার্ট হ্যান্ডে না থাকার কারণে হয়তো বা ওরকম আউটপুট আসে না আলটিমেটলি অনেক বছর পর। এটা একটা চ্যালেঞ্জ হতে পারে। আমার যেটা মনে হলো আমি বললাম স্যার, বাট No, thank you এক্সাক্ট very much. অ্যান্সার Thank you very much. You got the point actually. Rightly, you have mentioned all these points there. আর প্রথম কথা হচ্ছে যে আমাদের যে অপরচুনিটি যে বিষয়টা আছে, আমরা বারবারই বলছি ইনফরমেশন সিস্টেম বা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, অর্থাৎ আমাদের যখন অবস্থানটা ম্যানুয়াল ছিল, তুমি তোমার ব্যাংকের কথাই চিন্তা করো না, বাংলাদেশের অবস্থানটা কি ছিল, আগে লিমিটেড নাম্বার অফ কিছু ব্যাংক ছিল, সবই কিন্তু আমাদের ম্যানুয়াল সিস্টেম ছিল, তাই না? এখন দেখো প্রতিটা ব্যাংকই কিন্তু অ্যাপ্লাই করতেছে অটোমেশন সিস্টেম। তাহলে কি হচ্ছে, তাদের প্রতিটা এরিয়া, প্রতিটা কাজ কিন্তু ওয়েল অর্গানাইজড ওয়েতে সিস্টেম চ্যালেঞ্জ। আছে। তাতে সুবিধাটা কি ছিল আমি যেমন স্যার একটু যদি ইনক্লুড করি, মাঝখানে ইন্টারাপ্ট করি, বলো। এটা হচ্ছে আমি আমার স্যারদের কাছে শুনতাম যেটা আমরা যখন প্রথম জয়েন করেছি, তো তখন আমাদের বিভিন্ন ব্যাপারে সব ডিটেইল জানানোর সময় স্যাররা এটাও বলতেন যে প্রথম তারা যখন আগে সবকিছু ম্যানুয়ালি হতো কাগজে কলমে, হ্যাঁ হ্যাঁ যখন এটাকে ব্যাংকিং সিস্টেমে অনলাইনে নিয়ে আসার জন্য তাদেরকে ব্রাঞ্চ, বড় বড় স্যাররাই তখন ব্রাঞ্চে যে যে বসে বসে সবকিছু আগে অনলাইনে করার জন্য যে প্রসিডিউর ছিল করতেন। তো তখন আসলে ম্যানেজাররা ভয় পেতেন যে ব্রাঞ্চের হ্যাঁ ইনফরমেশন গুলো তাদের হাতে দিতে, বা একটা হ্যাঁ মানুষ কম্পিউটার নিয়ে কাজ করতেছে বা তারাও যে তাদের ইনফরমেশন গুলো আপলোড করবে বা কি করবে, খুব মানে অনেক দেখা গেল সে ম্যানেজার বা বড় পদেরই সে ব্রাঞ্চের পজিশনে আছে, কিন্তু সে ইনফরমেশন গুলা আরেকজনের হাতে দিতে ভয় পাচ্ছে বা এই ওয়েতে আগাতে সে ভয় পাচ্ছে। ম্যানুয়ালি কাজ করতে তার মধ্যে অতটা ভয় কাজ করে না, কিন্তু এই জিনিসটা যে আরেকজন এসে হাত দিচ্ছে, কি করতেছে, সে তো আসলে বুঝে উঠতে পারতেছে না। রাইট তো আমাদের যেমন আইটি নলেজ থাকে, তো আমরা বুঝতেছি যে আসলে ইনফরমেশন গুলো আসলে নষ্ট হয়ে যাচ্ছে না, একটা জায়গায় গ্যাদার হচ্ছে, অর্গানাইজ হচ্ছে, কিন্তু যে আসলে এই ফিল্ডে নাই তার কিন্তু অনেক ধরনের হ্যাঁ সংশয় থাকে যে কি হ্যাঁ হচ্ছে না হচ্ছে। এক্স্যাক্টলি এক্ষেত্রে দেখা যায় অনেক সময় সব ধরনের ইনফরমেশন তারা দিতেও চায় না, কিছু জিনিস রাইট হাইড রাখতে চায়, যেটা হলে হয়তো বা সিস্টেমে গ্যাপ হয়ে যায়। তো রাইট। এইভাবে আসলে এগুলো এগুলো চ্যালেঞ্জেস আসলে, তার যে সেগুলি যে চ্যালেঞ্জ। জানে না যে জিনিসটা তাকে ওই লাইনে নিয়ে আসে, রাইট এগুলো অনেক সময় লাগে, হ্যাঁ কষ্ট হয়। বাট আস্তে আস্তে গ্রাজুয়ালি এটা, এখন তো সব অনলাইনে, এখন আর কিছুই ম্যানুয়ালি নাই। রাইট হ্যাঁ সেটাই আসলে তুমি একদম ক্লিয়ারলি আসলে প্রসপেক্ট অপরচুনিটি অথবা ডিমেরিটস গুলো বা চ্যালেঞ্জ গুলো কিন্তু মেনশন করলে, আমাদের যে কোনো অর্গানাইজেশন, ব্যাংকিং সেক্টর হোক বা আদার অর্গানাইজেশন হোক, আমাদের যখন ম্যানুয়াল সিস্টেম থেকে আমরা চেঞ্জ করে এটাকে অটোমেটেডে আনবো, তাহলে অপরচুনিটি আসলে আরো ওপেন হয়ে যাচ্ছে। কারণ ব্যাংক হোক, বিজনেস অর্গানাইজেশন হোক, তারা আরো এফিসিয়েন্টলি এফেক্টিভলি কিন্তু সিস্টেমগুলোকে রান করতে পারতেছে, দ্রুত সার্ভিসগুলো দিতে পারতেছে ক্লায়েন্টদেরকে, তাই না? সাপোর্টগুলো দ্রুত দিতে পারতেছে। আগে যেটা ম্যানুয়ালি সিস্টেম ছিল, এটা কিন্তু অনেক লং বা লেন্দি প্রসেস ছিল, এখন কিন্তু খুব সহজেই। ইভেন আমি তোমাদের এর আগেও বলছিলাম তো ব্যাংকিং সেক্টরের কথা, 1980-তে আমি তখন ক্লাস 8-এ পড়ি, আর ঈদের দুদিন আগে বা যে লাস্ট ওয়ার্কিং ডে ব্যাংকিং, বলছিলাম না গল্পটা, আমি লাইনে দাঁড়ায় আছি, আমার মা চেক দিচ্ছেন যে টাকা তুলতে হবে, ঈদ ফেস্টিভ্যাল, লাইনে দাঁড়ায় আছি, ব্যাংক ক্লোজ হয়ে গেল, কিন্তু আমি চেকটা প্লেসও করতে পারিনি, টাকা কিন্তু উঠানো সম্ভব হয়নি, তার ঈদের দুদিন আগে। তাহলে মনে করো ম্যানুয়াল সিস্টেমে এই ধরনের অবস্থান। কিন্তু আজকে তোমরা 2024 সালে এসে বাংলাদেশে কখনো চিন্তা করবা যে কালকে ঈদ বা পরশু ঈদ, তোমার ঘরে টাকা নেই কিন্তু তোমার ব্যাংকে টাকা আছে, তোমার স্যার ঈদের দিন সকালে যে টাকাটা তুলে আনবো, বাট হাউ ইটস পসিবল? বিকজ অফ দ্য সিস্টেম, বিকজ অফ দ্য ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অর ইনফরমেশন সিস্টেম, অটোমেশন সিস্টেম, তাই কি না?
such a way now the banking sector keep all their records and information well organized way. একজন অ্যাকাউন্ট হোল্ডার যে গেলে শুধু পাঁচ করে কার্ডটা দিয়ে তার পিন নাম্বার দিয়ে সে কিন্তু সার্টেন অ্যামাউন্ট নিয়ে বের হয়ে আসতে পারতেছে। তাহলে তার কি এরকম হ্যাসাল হচ্ছে? আমি যে জিনিসটা আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করলাম, টাকা তুলতেই পারি নাই ঈদ ফেস্টিভ্যাল পরের দিন হয়তো বা। অবস্থানটা দেখো। আমাদের রিসেন্টলি আমাদের যে অ্যাপসটা আছে আমাদের ওখানে ব্যাংকের, ওই অ্যাপসটার যেটা দেখলাম একটা জিনিস ভালো পয়েন্ট, সেটা হচ্ছে এনপিএসপিটা অনেকদিন অফ ছিল, এখন এনপিএসপিটা মানে ইনস্ট্যান্ট টাকা ট্রান্সফার হয়ে যায়, সেটা অ্যাড করেছে। প্লাস হচ্ছে মিনিমাম 50 থেকে ম্যাক্সিমাম 3 লাখ পর্যন্ত। তো একটা মানুষের যখন এতগুলো অ্যামাউন্ট আসলে ট্রান্সফার করার এবিলিটি থাকে, এবং একদিনে এট এ টাইম সে 3 লাখ, আর একদিনে সে হাইয়েস্ট ম্যাক্সিমাম 5 লাখ সে অ্যাপস দিয়েই ইনস্ট্যান্ট ট্রান্সফার করতে পারবে। সেক্ষেত্রে এনপিএসবি তে মনে হয় তার 10 টাকা খরচ হয় বা কিছু। 10 টাকা এটা যদি না থাকতো, ম্যানুয়ালি যদি হতো, তাকে এই টাকাটা ক্যারি করে একটা জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যে হ্যাসেলটা এই সময় একটা রিস্কি পয়েন্ট। প্লাস এই যে আপনার মতো স্যার দেখা গেল অন ডে লং দাঁড়ায় থাকলো কষ্ট করে, কিন্তু সে এরকম তো হয় যে সে পৌঁছাতেই পারে না জায়গা পর্যন্ত। তখন আর অনেক কিছু আসলে পিছিয়ে যায়, যেগুলা এখন আসলে সম্ভব ইজিলি করে ফেলা সেকেন্ডের মধ্যে। কারণ তুমি যে কথাটা বললে আসলে দেখো যে ইনস্ট্যান্টলি ট্রান্সফার হচ্ছে ম্যাক্সিমাম বল 3 লাখ। আমরা যেটা ওই আরটিজিএস বোধহয় বলা হয়, এটা যেটা মার্কেন্টাইল ব্যাংক বা আদার ব্যাংকে দেখছি যে এই সিস্টেমটা ইউজ করলে সাথে সাথে রেমিট করা যাচ্ছে। তার কাজেই এই অবস্থানটা তো আসলে আগে ছিল না। আগে যদি ম্যানুয়াল সিস্টেমে 3 লাখ টাকা তুলতে যেত, নানান রকমের কিন্তু অ্যাপ্রুভালের প্রয়োজন ছিল, নানান টেবিলে যেত, ইট উইল টেক মোর অ্যান্ড মোর টাইম। কাজেই আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এখন যে অটোমেশন সিস্টেম হওয়াতে বা এমআইএস আসার ফলে আসলে বিজনেস অর্গানাইজেশনগুলো খুব দ্রুতই কিন্তু সাপোর্ট সার্ভিস দিতে পারছে এবং কাস্টমার কিন্তু মোর হ্যাপি কম্পেয়ার টু দ্য ট্রেডিশনাল মেথড। ঠিক একইভাবে আসলে বিভিন্ন রকমের তুমি যে কথা বলো যে চ্যালেঞ্জ আছে, অবশ্যই চ্যালেঞ্জ আছে। যখন ইনিশিয়ালি শুধুমাত্র ব্যাংকিং সেক্টর না, আজকে 20 বছর আগে বাংলাদেশের বিভিন্ন অর্গানাইজেশন যখন আমরা বিভিন্ন সফটওয়্যার নিয়ে গেছি, ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি, আসলে অর্গানাইজেশন ভয় পেত যে কি হবে কি হবে না। যখন অ্যাপ্লাই করলাম তখন তারা বলে স্যার বুঝি না। তাদেরকে আবার ট্রেন আপ করা হচ্ছে। আর বিশেষ করে যারা সবচেয়ে সিনিয়র থাকতেন ওনারা আরো বেশি ভয় পেতেন। তাদের এই যে ভয় পাওয়াটা, এটা কিন্তু একটা ড্রব্যাক। তাদের এই ভয়টা সামহাউ কাটাতে হবে। কাটানোর জন্য তাদের কনফিডেন্সটা বিল্ড আপ করতে হবে। কনফিডেন্স বিল্ড আপের জন্য তখন আমরা বিভিন্ন রকমের ট্রেনিং সেশন আসলে অ্যারেঞ্জ করতাম। এইভাবে ছোট ছোট বিভিন্ন অর্গানাইজেশন, গভর্নমেন্ট সেক্টরে কিন্তু আমি নিজে যেও কিন্তু ওনাদেরকে, বড় বড় অফিসারদেরকে শিখাইছি যে এইভাবে আপনার কাজগুলোকে অ্যারেঞ্জ বা ম্যানেজ করেন ইউটিলাইজিং দ্য সিস্টেম। তার কাজেই ভয় থাকবেই, বাট ওটাকে কিন্তু ওভারকাম করতে হবে সামহাউ। আর সেটা যদি চ্যালেঞ্জটাকে যদি ওভারকাম করতে না পারি তাহলে তো সেটা মুখ থুবড়ে যাবে, সিস্টেমটা অ্যাপ্লাই করতে পারবো না, ইমপ্লিমেন্ট করা পসিবল হবে না, তাই না? যে কোনো জায়গায় কিন্তু প্রবলেম থাকবে, চ্যালেঞ্জ থাকবে। So immediately we take the initiative to over the challenge. আমাদের মানুষের জীবনের লাইফ প্রতিটা মোমেন্টে আমাদের চ্যালেঞ্জ আছে, তাই না? চ্যালেঞ্জ আছে, তো চ্যালেঞ্জ থাকলে আমরা পালায় যাব, কাজ ছেড়ে আমরা উঠে চলে যাব, তাহলে তো হেরে গেলাম। কাজেই চায়নাতে একটা কথা বলা হয়, যেখানে তোমার প্রবলেম আছে, প্রবলেম মিনস দ্য অপরচুনিটি। ইফ ইউ ওভারকাম দ্য প্রবলেম সফিস্টিকেটেড অ্যান্ড পজিটিভ ওয়ে, তাই না? কাজেই প্রবলেমটাকে তোমাকে আমাকে কনফিডেন্টলি আসলে এটাকে ওভারকাম করতে হবে। কাজেই এই এমআইএস এর কথা বললাম, যেমন বাংলাদেশের জন্য হিউজ প্রসপেক্ট আসলে আছে, ঠিক একইভাবে অনেক রকমের চ্যালেঞ্জও আছে। চ্যালেঞ্জের ক্ষেত্রে আমরা যেটা বললাম যে একটা ইনিশিয়ালি ইন্টারনাল চ্যালেঞ্জ, অর্গানাইজেশনাল চ্যালেঞ্জ। যারা এজেড, যারা কখনোই সিস্টেম ইউজ করে নাই, অবভিয়াসলি ওনাদের জন্য একটা ইরিটেটিং হতে পারে। কাজে ট্রেনিং এর মাধ্যমে এগুলো আস্তে আস্তে এগুলোকে ওভারকাম করা। বিসাইডস দ্যাট এর বাইরে আরো রকমের চ্যালেঞ্জ আছে, টেকনোলজিক্যাল চ্যালেঞ্জ থাকতে পারে। ছোট ছোট যদি বিজনেস অর্গানাইজেশন হয় তাদের জন্য একটা ডিফিকাল্টিস কেন? দে আর নট ক্যাপাবল, দে মে নট হ্যাভ দ্য অ্যাবিলিটি টু ইমপ্লিমেন্ট দ্য সিস্টেম বিকজ অফ দ্য ফাইন্যান্সিয়াল রিজন। অবশ্যই টেকনোলজি ইমপ্লিমেন্টেশনের জন্য সেখানে ফাইন্যান্সিয়াল একটা ফ্যাক্টর আছে, কিছু ইনভেস্ট করতেই হবে। কিন্তু ছোট এন্টারপ্রেনার, ছোট বিজনেস অর্গানাইজেশন মে নট ইনভেস্ট দ্য সার্টেন অ্যামাউন্ট যে সিস্টেমটাকে আমরা দাঁড় করাবো, তাই না? এটা একটা অবস্টাকল হতে পারে।
বড় অর্গানাইজেশনের ক্ষেত্রে তারপরে কিন্তু এটা জি জি হ্যাঁ বলো। স্যার, তারপরে সিস্টেম ডেভেলপ করার পরে সেগুলোর সিকিউরিটি গুলো মেনটেন করা এখন খুব টাফ হয়ে গেছে। অনেক অনেক সিকিউরিটি মেনটেন করার পরেও দেখা যায় Right? সিস্টেমে ব্রিচ হ্যাঁ হচ্ছে, ডেটা ব্রিচ হয়ে যাচ্ছে। এগুলো হ্যাঁ এক্সপার্ট হ্যান্ডেল খুব। হ্যাঁ, তার মানে সিস্টেম মেনটেন করাটা টাফ হয়ে যাবে, কারণ ওর জন্য স্পেসিফিক এক্সপার্টিস আছে। এক্সপার্টিস থেকে ঠিক মতো কাজে লাগাতে হবে। আবার এক্সপার্টিসের জন্য এক্সপেন্সও আছে, কস্টিংও ইনভলভ। তার কাজেই এই যে ছোট অর্গানাইজেশন আছে, এটা কিন্তু তাদের জন্য ডিফিকাল্টিস টু মেনটেন দ্য প্রপার এক্সপার্টিস অ্যান্ড ইনভেস্ট দ্য মানি। তার কাজেই এটা বড় অর্গানাইজেশনের জন্য হয়তো বা এই বিষয়টা কিছু না তেমন একটা বার্ডেন মনে হবে না। তার কাজেই হোয়াট এভার চ্যালেঞ্জেস যেগুলো থাক না কেন, সফিস্টিকেটেড পজিটিভ ওয়ে উই হ্যাভ টু ইমপ্রুভ অর দ্য ওয়ার্কআউটকাম। তাহলে কিন্তু নিয়ার ফিউচারে যে কোনো বিজনেস অর্গানাইজেশনে, এগ্রিকালচার সেক্টরে বলি, এডুকেশন সেক্টরে বলি, হেলথ সেক্টরে বলি, উই ক্যান ইমপ্লিমেন্ট দ্য সিস্টেম প্রপারলি। মানে এটা হিউজ প্রসপেক্ট আছে। আমরা আসলে আমাদের বাংলাদেশে এখনো, আমি যে হেলথ সেক্টরের কথাই বলি, এটা তো বিশাল একটা সেক্টর, কিন্তু এখানে কিন্তু এখনো ওইভাবে আমরা অটোমেশন সিস্টেমটা কিন্তু অ্যাপ্লাই করতে পারি না। We have a plenty of opportunity to implement the automation system or MIS in different sectors in Bangladesh, including the agriculture, education sector, অথবা RNG sector, real estate, and different sectors as well. কাজেই এখানে আসলে এই দুটো জিনিসই আমি এটা দিয়ে শেষ করব। একটা হলো হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস। এইখানে আমরা যদি আমরা স্লাইডে আসি, এই দুইটা পয়েন্টই দেওয়া আছে যে what are opportunities of the management information system, তোমরা এটা দেখবে। আর লাস্ট পেজ যেটা আছে, what are the challenges of management information system। এখানে কয়েকটা পয়েন্ট হাইলাইট করছে চ্যালেঞ্জের ক্ষেত্রে। ইন্টিগ্রেশন অ্যান্ড হোল ফর্ম ভিউ, এটা একটা পয়েন্ট। আরো কিছু পয়েন্ট দেওয়া আছে, ম্যানেজমেন্ট অ্যান্ড এমপ্লয়ি ট্রেনিং, ওই যে কথাটা একটু আগে বললাম, নতুন সিস্টেম যখন ইমপ্লিমেন্ট করব, পুরনো এমপ্লয়িরা কিন্তু ভয় পাবে যে কি আমরা তো ম্যানুয়াল সিস্টেমে অভ্যস্ত, তাদের জন্য ট্রেনিং অ্যারেঞ্জ করা। আর এখন দেখো ম্যানেজমেন্ট চ্যালেঞ্জের ভিতরে আরো আছে, অ্যাকাউন্টিং ফর দ্য কস্ট অফ সিস্টেম অ্যান্ড ম্যানেজিং ডিমান্ডস ফর সিস্টেম, এটাও একটা চ্যালেঞ্জ। আরো এই যে এর সলিউশনগুলো আবার দেওয়া আছে, যে আসলে সলিউশন কি হবে। একটু আগে বললাম যে চ্যালেঞ্জটা আছে ওটাকে ওভারকাম করাটাই হচ্ছে আমাদের সলিউশন। ইনভেন্টরি দ্য ফার্মস ইনফরমেশন সিস্টেম, এমপ্লয়ি ম্যানেজমেন্ট এডুকেশন, মানে ট্রেনিং এর মাধ্যমে থেকে তাদেরকে গ্রুম আপ করতে হবে। অ্যাকাউন্টস ফর দ্য কস্ট অ্যান্ড বেনিফিট। সো দোজ আর দ্য সাম অফ দ্য সলিউশন। আসলে আমার প্রবলেমটা কি ম্যানেজমেন্টের বা চ্যালেঞ্জগুলোকে এটাকে আইডেন্টিফাই করে তার করেসপন্ডিং কি বলবো যে সলিউশনগুলো আমাদেরকে দিতে হবে। এখান থেকে আসলে ছোট ছোট কোশ্চেন আসে। সো হোয়াট আর দ্য অপরচুনিটিস অফ MIS ইন বাংলাদেশ, এক্সপ্লেন ইট ব্রিফলি, অথবা হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস অফ MIS ইন বাংলাদেশ। এই টাইপের কোশ্চেন আসলে এখান থেকে আসার পসিবিলিটিস আছে। কাজে MIS সিস্টেমটা চ্যাপ্টারটা আমরা এইখানে কনক্লুড করতেছি। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন you can ask me. বলো, কোনো কোশ্চেন আছে? না স্যার, আমরা ক্লিয়ারই ছিলাম। আচ্ছা, তাহলে আমরা আজকে এখানে স্টপ করে দেই। আর তোমাদের সাথে আমার দেখা হবে। আমাকে একটু বলো তো, 17 তারিখে আমি আসলে ক্লাস বোধহয় নিতে পারবো, বুধবার হয়, সেই ক্লাসটা 19 তারিখ সন্ধ্যায় নেওয়া যায়, শুক্রবার। স্যার আপনি ব্যাক করবেন কবে? আমি ব্যাক করবো 18 তারিখ, 18 তারিখ দুপুরে। স্যার আপনি আসার পরে আপনার হেলথ কন্ডিশন দেখে আমাদেরকে জানায় যে আপনি নিতে এবেল কিনা, তাহলে এরপর আমরা ডিসকাস করে জানাবো। আমরা চেষ্টা করবো আপনার কনভেনিয়েন্স টাইমে করার জন্য। ঠিক আছে, আপনি স্যার এসে আমাদেরকে একটু কাইন্ডলি জানেন যে আপনি আসছেন। আমি জানাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো টেন্টেটিভ ধরে রাখো তোমরা, আমরা 19 তারিখ তাহলে সন্ধ্যাবেলায় ক্লাসটা কন্ডাক্ট করব, বুধবার 17টা 19 ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমার মনে আজকে আমরা এখানে স্টপ করি। আর তোমরা অ্যাসাইনমেন্ট গুলো কি সাবমিট করছো? স্যার আমাদের প্রেজেন্টেশনটার ডেডলাইন ছিল 5 তারিখে, ওইটা দেয়া শুরু করেছে সবাই। অ্যাসাইনমেন্টটা তো স্যার 18 তারিখ আর 30 তারিখে দেখলাম, ওইটা মেবি আরেকটু 18 আচ্ছা যাও, টাইম মতো অ্যাসাইনমেন্ট গুলো তোমরা সাবমিট করে দিও। তোমাদের 5 তারিখ ওইটা আমাদের বৃহস্পতিবার হয় নাকি, কি বার হচ্ছে দেখো তো? 5 তারিখ স্যার কালকে না, কালকে পর্যন্ত টাইম আছে প্রেজেন্টেশনটা সাবমিট করার। আচ্ছা
স্যার টাইম বানানো যাবে একদিন অ্যাট লিস্ট। বলো। হ্যাঁ শুভ্র, স্যার হ্যাঁ বলো, আমি শুনছি। স্যার প্রেজেন্টেশনের ডেডলাইন একদিন টাইম বাড়ানো যাবে? প্রেজেন্টেশনটা আমরা শুরুটা করি, কারণ প্রেজেন্টেশনটা একদিনে শেষ হবে বলে মনে হয় না। আমি কবে 5 তারিখে ডেট দিয়েছিলাম তাই না? স্যার জি 5 তারিখে কি বার, বুধবার হচ্ছে নাকি? স্যার 5 এপ্রিল তো, কালকে তো 5 এপ্রিল স্যার। আগামীকাল স্যার, ও, শুক্রবার। আগামীকাল। জি আচ্ছা জি তাহলে তাহলে আমার মনে হয় আমরা ইয়ে করতে পারি, কালকে করবা? রেডি? না স্যার প্রেজেন্ট দেয়া না স্যার, স্যার অনেক গরম তো, সবাই অনেক মানে কষ্টে আছে সব জায়গাতেই। প্রেজেন্টেশন কবে নিব? প্রেজেন্টেশনটা আপনি আসার হ্যাঁ পরে নিন, আপনি আচ্ছা, আসার তাহলে তো পরে ডেটটা ইয়েকে বলো যে 2-4 দিন মামুনকে তো। সবাই ডিসকাস করে ডেটটা জি জি জানাও। স্যার। আর আরেকটা আমি অল্টারনেট সলিউশন দিই, এটা হতে পারে তোমরা তো আসলে বৃহস্পতিবার তোমাদের আসলে ক্লাস থাকে না, থাকে? না স্যার। আচ্ছা, বুধবার করে আমি ক্লাসটা কন্টিনিউ করলাম, আর বৃহস্পতিবার করে আমরা যে কটা লেকচার লাগে আমরা তোমাদের প্রেজেন্টেশন নিয়ে নিলাম। এগ্রি? স্যার আপনি তাহলে আমাদেরকে ইয়ে করে দিয়েন, মানে ব্যাচ ওয়াইজ, একদিনে তো মনে হয় না সব পারবে না। একদিনে তাহলে ইয়ে যিনি হবে না, ব্যাচ ওয়াইজ হবে, কিন্তু এখানে তো হ্যাঁ আবার প্রেজেন্টেশন একটা ইয়ের বিষয় আছে। তোমাদের আমি জানাই দেবো, তোমাদের এমএসসিটা হ্যাঁ, 2 ভাগে আসলে ভাগ হবে। আমি জি সেদিন জি যদিও মামুনকে বলছিলাম যে এমএসসি একদিন নিব, এমআইএস আর এমবিএ। এমআইএস এমবিএ একদিনে হবে, আর এমএসসি আবার 2টা ভাগ হয়ে যাবে, 3টা ক্লাস লাগবে। ঠিক আছে স্যার, আপনি আসার পরেই আপনার অবস্থান ওকে, বুঝে প্ল্যান করে না আমাদেরকে জানান, কোনো সমস্যা নেই স্যার, ইনশাআল্লাহ আমি ঠিক দিব। আছে ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে আমার মনে হয় আমরা আজকে এখানে স্টপ করে আমরা একটা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই। হ্যাঁ জি জি প্লিজ। জাস্ট এ সেকেন্ড। আচ্ছা 4 তারিখ তাই তো? স্যার রেকর্ডিংটা কি অফ করে দিব এখন? তো অ্যাটেন্ডেন্সটা রাখবা রেকর্ডিং এ? আচ্ছা দরকার স্যার আছে? রাখি বলে। আচ্ছা দেখো, আচ্ছা আমি আইডি নাম্বার, এটা এমএসসি 005 মুজাহিদুল আচ্ছা প্রেজেন্ট স্যার। ওকে 007 প্রেজেন্ট স্যার। 008 010 প্রেজেন্ট স্যার। 012 প্রেজেন্ট স্যার। 15 ইয়েস স্যার। 16 ইয়েস স্যার। 18 ইয়েস স্যার। 22 প্রেজেন্ট স্যার। 23 ইয়েস স্যার। 25 প্রেজেন্ট স্যার। 26 27 28 প্রেজেন্ট স্যার। 30 026 ইয়েস স্যার। 026 okay 31 প্রেজেন্ট স্যার। 32 স্যার। 34 35 ইয়েস স্যার। 36 38 38 প্রেজেন্ট স্যার। 42 44 45 ইয়েস স্যার। 46 ইয়েস স্যার। 47 ইয়েস স্যার। 48 ইয়েস স্যার। 51 স্যার 038 দাঁড়াও দিচ্ছি 038 ওকে 51 পুষ্পিতা নেই 53 ইয়েস স্যার। 54 প্রেজেন্ট স্যার। 3017 জান্নাতুল আসর প্রেজেন্ট স্যার। জি স্যার। ওকে হ্যাঁ এবার এমআইএস
3007 অনন্যা 3008 রবি সানি 001 মেহেদি 003 004 প্রণব এটা নেই 005 খুরশিদা জাহান নেই 006 মারুফ হাসান 007 008 ইশরাত জাহান 009 এটা কি মেসেজ পাই নাই নাকি আছে যে ক্লাস 011 012 কাউকে পেলাম না করা হয় মানে হচ্ছে কোনো টেলিগ্রাম অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ মেবি স্যার জানে না আচ্ছা দেখি ওদের সাথে আমি যোগাযোগ করব এমবিএ এর কেউ আছো এমবিএ দাঁড়াও থ্রি 3062 আছো 3086 027 042 নেই ঠিক আছে আমরা আজকে এখানে স্টপ করি তাহলে নেক্সট দেখা হবে ঈদের পর ইনশাআল্লাহ